সেই ছোটোবেলায় ইংরেজি শিখতে শুরু করার পর থেকে আমিও ভাত খাচ্ছি, আমরাও ভাত খাচ্ছি, মাঝে মধ্যে রহিম করিম ফুটবলও খেলছে। এর বাইরে গিয়ে যখন আরেকটু বড় হলাম তখন ইউটিউবের কল্যাণে জানতে পারলাম যে টেন্স ছাড়াও নাকি ভয়েস চেঞ্জ শেখা যায়, টেন্স ছাড়া ন্যারেশনও শেখা যায়। অনেকটা মাংস ছাড়া বিরিয়ানি রান্না করার মতো কিছু ফর্মুলা দিয়ে আমরা প্রতিনিয়ত ইংরেজি শিখেই যাচ্ছি। আসলেই শিখে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি হিমেল রহমান। এই চ্যানেলটা খুলেছিলাম মূলত বই নিয়ে কথা বলার জন্য, কিন্তু আমি যেহেতু একজন ইংরেজি শিক্ষকও, এই জন্য ভাবলাম বই পড়ার পাশাপাশি আমি যদি ইংরেজি ক্লাসও নেই তাহলে মনে হয় ভালো হয়। আর তাছাড়া ব্যস্ততার কারণে এখন আমার মাসে 2-3টার বেশি বই পড়া হয় না। ভিডিও বানাতে গেলেও অনেক প্রস্তুতি নিয়ে বসতে হয়, যেটা এখন অনেকটা কঠিন হয়ে গেছে। আর আজকের ভিডিওটা নবম দশম শ্রেণীর যারা আছে তাদের জন্য ন্যারেশন নিয়ে আমি আলোচনা করব। তো যারা সেন্টেন্স ন্যারেশনটা আগে করেছে এটা মূলত তাদের জন্য। যদি আপনি সেন্টেন্স ন্যারেশনটা এর মধ্যে না করে থাকেন তাহলে আমি বলবো যে সেন্টেন্স ন্যারেশনটা আগে করে আসুন, কারণ আমি প্যাসেজ ন্যারেশন নিয়ে কথা বলবো। একটা গল্প যত ভালোই হোক না কেন, আপনি যে সেটার উপস্থাপনটা, সেটি বলার ভঙ্গিটা যদি ভালো না হয় তাহলে কেউই কিন্তু সেই গল্পটা শুনতে চাইবে না। যার মানে এটি ভালো গল্প ভালোভাবে বর্ণনা করতে গেলে ন্যারেশনটা সম্পর্কে খুব ভালো একটা ধারণা থাকতে হবে। এই ক্লাসটা মূলত তাদের জন্য যারা প্রথমত সেন্টেন্স ন্যারেশনটা ভালো করে জানে। প্যাসেজ ন্যারেশনটা পারলে ভালো, না পারলেও সমস্যা নেই। যদি পারো তো এইটা তোমার জন্য আরও বেশি ভালো হবে, কারণ সেক্ষেত্রে তোমার ন্যারেশনটা আরও বেশি ভালো করে লিখতে পারবে। তো আজকে আমরা আলোচনা করব প্যাসেজ ন্যারেশন নিয়ে। আর এটা যখন কোনো মুভি নয়, তার মানে হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত যখন দেখবে অনেকগুলো নোট নিতে হবে, যার মানে খাতা কলমটা অবশ্যই সঙ্গে থাকতে হবে। তো প্রথমে বেসিক যে নিয়মগুলো আছে সেগুলো দেখা যাক। সবার আগে বক্তা ও শ্রোতা চিহ্নিত করতে হবে, আর এজন্য পুরো প্যাসেজ কয়েকবার ভালো করে পড়ে নেওয়াটা জরুরি। আমার মনে হয় এই কথা রিপিট করার প্রয়োজন নেই। আরেকবার পড়ে নিও। অর্থাৎ বক্তা ও শ্রোতা যদি ঠিকঠাক না বুঝতে পারো তাহলে প্যাসেজ নারেশন করাটা খুব কঠিন একটা কাজ হয়ে যাবে। তো উদাহরণ দেখছি। এরপর ২ নাম্বার নিয়মে যেটা বলছে যে রিপোর্টিং ভার্ব যেখানেই থাকুক না কেন রিপোর্টেড স্পিচ এর শুরুতেই ব্যবহার করতে হবে। উদাহরণ, আই ওয়ান্ট টু লার্ন থিংস। আমি বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে চাই। সেইড হি, সে বলল। তো এখানে বলছে যে রিপোর্টিং ভার্ব যেখানে থাকুক না কেন, আমি এখানে হলুদ রং করে দিয়েছি। বাইরে যেটা আছে এই সেইড হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। আর তো এটা যে এখন শেষে আছে, কিন্তু আমি যখন এটাকে ইনডিরেক্টলি লিখবো তখন সেটাকে প্রথম দিকেই আনতে হবে। হি সেইড দ্যাট হি ওয়ান্টেড টু লার্ন থিংস। আর এটা প্যাসেজ ন্যারেশন। আবার বলছি, যারা সেন্টেন্স ন্যারেশনটা এখনো ভালো করে পারো না তাদের জন্য সাজেশন থাকবে সেন্টেন্স ন্যারেশনটা আরো একবার করে নেওয়ার জন্য। আর এই ক্লাসটা এমনিতে অনেক বড় হয়ে যাবে, কারণ আমি চেষ্টা করেছি যে ছোটখাটো জিনিসগুলো নিয়ে অন্যান্য জায়গায় ভিডিও বানানো হয় সবগুলো আমি একটা ভিডিওতে শেষ করার চেষ্টা করেছি, তাহলে তোমাকে বারবার এটা খুঁজে বের করতে হবে না। তো এর বাইরে যদি এমনিতে মনে হয় যে না, সেন্টেন্স ন্যারেশন নিয়েও আমাকে আলাদা করে ক্লাস নিতে হবে, তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি জানাবো। তারপর রিপোর্টিং স্পিচ এর মধ্যে ইয়েস অথবা নো থাকলে রিপোর্টেড ভার্ব হিসেবে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অথবা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ এবং সেইড দ্যাট ব্যবহার করতে হবে। আর এই কখন এরকম রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অথবা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ ব্যবহার করব কি করব না, এটা নিয়ে পরবর্তীতে আমি যখন ইমপ্রুভিং ন্যারেটিভ স্টাইল নিয়ে আলোচনা করব, অর্থাৎ যে গল্প বলার ধরন, ন্যারেটিভ স্টাইলটা আরেকটু ভালো কিভাবে করা যায়, এটা নিয়ে যখন আলোচনা করব তখন এখানে আমি আরো কিছু পরিবর্তন করব। তো আপাতত বেসিক যে নিয়মটা, একদম প্রাথমিক ধারণাটা যেটা আমরা সবগুলো বইতে পাই, যে ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ হবে, নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ হবে। তো আপাতত ওটা দেখাচ্ছি, আর এরপরে গিয়ে আমি পরিবর্তনটা করব। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে সে জায়গায়। উদাহরণ দেখো, ইয়েস আই উইল গো দেয়ার, হি সেইড। হ্যাঁ, আমি সেখানে যাব, সে বলেছিল। হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট and say that he would go there. তো সে হ্যাঁ ইতিবাচকভাবে উত্তর দিল এবং বলল যে সে ওখানে যাবে। এরপর she said no I don't want to see your face. না, আমি তোমার চেহারা দেখতে চাই না। এখানে সে said এর পরিবর্তে যেহেতু প্রথমে no আছে, আমি রিপোর্টিং ভার্বটাকে পরিবর্তন করে দিয়ে লিখেছি replied in the negative। আর এর পরে যে অংশটা আছে I don't want to see your face, এই অংশটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, এজন্য আমি and দিয়ে যোগ করে দিয়েছি said that she did not want to see my face। বাকি যে অংশটা পরিবর্তনটা সেটা আগের মতোই, যেই টেন্সের পরিবর্তন, পার্সন ভিত্তিক পরিবর্তনটা, এই পরিবর্তনগুলো আমরা আগের নিয়ম অনুসারেই করছি। অর্থাৎ যখন তুমি সেন্টেন্স নারেশনটা পড়েছো তখন যে পরিবর্তনটা শিখেছ ওই একই পরিবর্তনটা এখানে করছি।
আর যেহেতু আমি প্যাসিভ নারেশন করাচ্ছি, আমি সেন্টেন্স নারেশন নিয়ে এই স্লাইডের পর থেকে আর কোনো কথা বলবো না। এখানে দেখো, এখানে যে কথাটা বলা আছে, ইমপ্রুভ ন্যারেটিভ স্টাইল নিয়ে ইয়েস নো অংশে আরো ইমপ্রুভ ন্যারেটিভ স্টাইল অংশে ইয়েস আর নো সংক্রান্ত আরো আলোচনা করা হবে। এবার দেখো, একই বক্তার বক্তব্য কয়েকবার থাকতে পারে এবং সেটা বিভিন্ন প্রকার বা একই প্রকারের বাক্য হতে পারে। সেক্ষেত্রে বক্তব্যগুলো নিচের নিয়মে যুক্ত করা যেতে পারে। খুব বেশি বাক্য একসাথে যুক্ত থাকলে ফুল স্টপ দিয়ে এরপর দেন, অ্যাডেড দ্যাট, অলসো সেইড, আস্কড এইসব লেখা যায়। যেমন দেখো, অ্যাসার্টিভ, অর্থাৎ যদি আমার মনে হয় উদাহরণটা যদি একসঙ্গে দেখিয়ে দিই তাহলে বুঝতে অনেক সহজ হবে। প্রথমে অ্যাসার্টিভ বলছে যে আমাদের রিপোর্টেড স্পিচ যেখানে থাকে সেখানে একটা বাক্যের পরিবর্তে যদি ২-৩টা বাক্য থাকে অথবা ২টা বাক্য থাকে, তখন আমরা কি করব? ২টা বাক্য থাকলে আমরা প্রথমটা দিয়ে আবার বলতে পারি যে অ্যান্ড সেইড দ্যাট, অথবা অ্যান্ড দিয়ে বাকিটা যোগ করে দিতে পারি। আর এভাবে যদি ৩টা থাকে তখন হয়তো দেখা যাচ্ছে এরকম বারবার অ্যান্ড দেওয়ার চাইতে আমরা ফুল স্টপ দিয়ে আবার বলতে পারি যে হি অলসো সেইড দ্যাট, অথবা হি অ্যাডেড দ্যাট, এরকম ভাবে লিখতে পারি। আবার বলতে পারি যে দেন হি সেইড দ্যাট, এরকম বলতে পারি। এটা হচ্ছে অ্যাসার্টিভের ক্ষেত্রে। আবার ইন্টারোগেটিভের ক্ষেত্রে ব্যাপারটা একই রকম, যে বলতে পারি অ্যান্ড আস্কড, ইফ, অথবা ডব্লিউএইচ ওয়ার্স। এরপরে ইম্পারেটিভের ক্ষেত্রে বলতে পারি অ্যান্ড অর্ডার্ড, রিকোয়েস্টেড। এটা নির্ভর করছে বাক্যের অর্থের উপরে, সেটা কি আদেশ করছে, নিষেধ করছে নাকি অনুরোধ করছে তার উপরে। আর অপারেটিভ সেন্টেন্স যখন হবে তখন প্রেইড দিতে পারি অথবা উইশড দিতে পারি। ওই যে বললাম, এখানে যেটাই দিই না কেন আমি, ভুল হবে না। তারপরে এক্সক্লেমেটর যেটা আছে, অ্যান্ড এক্সক্লেইমড উইথ জয় অর সরো দ্যাট, এখানেও একই রকম। তার যে এক্সক্লেমেশনটা সেটা কি আনন্দের ছিল নাকি দুঃখের ছিল নাকি অনুশোচনার ছিল, এটার উপর নির্ভর করে আমি এখানে শব্দটা পরিবর্তন করব। জয় হতে পারে, সরো হতে পারে, গ্রিফ হতে পারে, এরকম যা কিছু ইচ্ছে হতে পারে, সেটা বাক্যের অর্থের উপরে, টোনের উপরে নির্ভর করছে। এরপর দেখো উদাহরণ, হি সেইড ইউ শুড স্টে হিয়ার টুনাইট, ইফ ইউ স্টে হিয়ার উই উইল ওয়াচ আ মুভি টুগেদার। সে বলেছিল তোমার আজ এখানে থাকা উচিত, আজ রাতে এখানে থাকা উচিত, যদি তুমি এখানে থাকো তাহলে আমরা একসঙ্গে মুভি দেখব। তো দুইটা সেন্টেন্স আছে, পরিবর্তনটা দেখো, হি সেইড দ্যাট আই শুড স্টে দেয়ার দ্যাট নাইট, টু নাইটের পরিবর্তে দ্যাট নাইট। এই পরিবর্তনগুলো সেন্টেন্স নারেশন, ওদিকে যাচ্ছি না আমি, পরিবর্তনটা করলাম। আর এরপর অ্যান্ড দিয়ে আমি এই ফুল স্টপের পরিবর্তে অ্যান্ড দিয়ে বাকি যেটা আছে সেটা যোগ করে দিলাম শুধু। ইফ আই স্টেইড দেয়ার উই উড ওয়াচ আ মুভি টুগেদার। এর পরের উদাহরণটা, হি সেইড আই রিড ইন ক্লাস 9, হুইচ ক্লাস আর ইউ ইন, আমি নবম শ্রেণীতে পড়ি, তুমি কোন ক্লাসে? তো এখানে দেখো প্রথমটা যেটা আছে আই রিড ইন ক্লাস 9, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হলেও দ্বিতীয় যে সেন্টেন্স আছে সেটি কিন্তু এখানে ইন্টারোগেটিভ, প্রশ্ন করছে। তো এই জন্য প্রথম বাক্যের ক্ষেত্রে আমি যেখানে অ্যান্ড দিয়ে সরাসরি যোগ করে দিয়েছি, দ্বিতীয় জায়গার মধ্যে আমি কিন্তু সেটা করিনি, আমি সেখানে অ্যান্ড দিয়ে প্রশ্নবোধক বাক্যের জন্য আস্কড যোগ করেছি। He said that he read in class 9 and asked in which class I was. আচ্ছা, এবার পরের স্লাইডে যাওয়া যাক। রিপোর্টিং ভার্বের অতিরিক্ত অংশ হিসেবে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ থাকলে এবং রিপোর্টেড স্পিচ এস ম্যাডাম, ফ্রেন্ড, ব্রাদার, সিস্টার ইত্যাদি থাকলে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ শুরুতেই ব্যবহার করতে হবে। এরপর রিপোর্টিং ভার্ব হিসেবে অ্যাড্রেসিং অ্যাজ, এখানে একটু ভুল আছে, অ্যাড্রেসড নয় অ্যাড্রেসিং হবে, খেয়াল করে নিয়ে স্লাইডটা বানানোর সময়। অ্যাড্রেসিং অ্যাজ স্যার, ম্যাডাম অ্যান্ড সেইড, আস্কড রিপোর্টেড স্পিচ অনুযায়ী ব্যবহার করতে হবে। উদাহরণ দেখছি, এটাও যদি বুঝতে না পারো তাহলে পুরোটা আরেকবার পড়ো। এখানে বলা হচ্ছে যে ওই যে বললাম বাক্যের উপরে নির্ভর করছে আমি সেখানে সেইড বলবো নাকি টোল্ড বলবো নাকি আস্কড বলবো কিংবা অর্ডারড, রিকোয়েস্টেড, হোয়াট এভার, কি বলবো না বলবো সেটা নির্ভর করছে বাক্যের অর্থের উপরে। উদাহরণ দেখছি, লুকিং অ্যাট মাই হ্যান্ডস দ্য বেগার সেইড, আমার হাতের দিকে তাকিয়ে ভিক্ষুক বলল, ম্যাডাম প্লিজ গিভ মি ইয়োর কার্ডিগান, আই নিড ইট ফর মাই লিটল গার্ল, দয়া করে আমাকে আপনার কার্ডিগানটি দিন, এটি আমি আমার যে ছোট মেয়ে আছে তার জন্য নিতে চাচ্ছি, তার জন্য প্রয়োজন এটা। তো এখানে বলছে যে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ যদি থাকে, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ কোনটি? এখানে যে অংশটি আছে লুকিং অ্যাট মাই হ্যান্ডস, এই অংশটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর পার্টিসিপল ক্লজ কি সেটা নিয়ে যদি এখানে আলোচনা করতে যাই, আমার মনে হয়
একটু বেশি সময় লেগে যাবে, যেটা আমি এই মুহূর্তে করতে চাচ্ছি না। পরবর্তীতে যদি তোমার মনে হয় যে তুমি আরো বেশি ইংরেজি ক্লাস দেখতে চাচ্ছ এই চ্যানেলে, সেক্ষেত্রে আমাকে জানাতে পারো। আমি আস্তে আস্তে বাকি যে এই ছোটখাটো বিষয়গুলো নিয়েও আলোচনা করব। আপাতত এখানে যাচ্ছি, কারণ আমি আগেই বলেছি, আমি ধরেই নিয়েছি তুমি সেন্টেন্স নারেশনটা ভালো করে জানো এবং মোটামুটি তুমি ক্লাস 8, 9 অথবা 10 এর স্টুডেন্টস। আর সেক্ষেত্রে তোমার পার্টিসিপল সম্পর্কে কিছুটা হলেও ধারণা থাকা উচিত, কারণ এগুলো আমরা ক্লাসে পড়াই, ক্লাসে পড়ানো হয়। সে যাকগে। লুকিং অ্যাট মাই হ্যান্ডস, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ যেটি আছে সেটি আমি শুরুতেই দিয়ে দিলাম। আর তারপর দ্য বেগার অ্যাড্রেসড অ্যাজ ম্যাডাম অ্যান্ড রিকোয়েস্টেড টু কাইন্ডলি গিভ হিম মাই কার্ডিগান। এখানে যেটা আছে বেগার অ্যাড্রেসড, অ্যাড্রেসের পর এখানে অবজেক্টটা হওয়ার কথা ছিল, দিতে ভুলে গিয়েছি। অর্থাৎ আমাকে সে রিকোয়েস্ট করেছে, তো এই জন্য আমি এখানে এভাবে বলবো, দ্য বেগার অ্যাড্রেসড মি অ্যাজ ম্যাডাম and requested to kindly give him my cardigan and said that he needed it for his little girl. আম, তো পরিবর্তন যেটা আছে সেটা দেখতেই পাচ্ছ, এটা বুঝে নিতে হবে নিজ থেকে। আমি এখানে প্রথম যে সেন্টেন্সটা ছিল সেটি ছিল রিকোয়েস্টের মতো, এটা অনেকটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তো আমি এখানে বলতে পারতাম যে দ্য বেগার প্লিজ গিভ মি ইউর কার্ডিগান। এটা যেহেতু আই এম সরি, এটা ইম্পারেটিভ সেন্টেন্স এখানে, তো সেই পরিবর্তনটাও আমি ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী করছি, অনুরোধ করছি, এজন্য এখানে রিকোয়েস্ট দিয়েছি। আর এরপর যেটা আছে কাইন্ডলি শব্দটা, এটা এখানে প্লিজ শব্দটা যোগ আছে, এই জন্য আমি এখানে কাইন্ডলি দিয়েছি। আর এরপর তুমি এখানে চাইলে শুধু রিকোয়েস্টও বলতে পারো, আবার কাইন্ডলিটাও যোগ করতে পারো। কাইন্ডলিটা যোগ করছি আমি এটার উপরে একটু এমফাসিস দেওয়ার জন্য, একটু বেশি গুরুত্ব দেওয়ার জন্য, কারণ যেই লোকটা আমার কাছ থেকে কার্ডিগান চাচ্ছে তার অবস্থা খুব বেশি ভালো না। আমাকে কিন্তু অনুরোধ আমার সহকর্মী বা আমার সমবয়সী মানুষ করতে পারে, কিন্তু যখন আমি এখানে কাইন্ডলি কথাটা যোগ করব তখন সেখানে আরেকটু বেশি জোর দেওয়া হচ্ছে যে যেই মানুষটা আমাকে অনুরোধ করছে তিনি হয়তো কোনোভাবে আমার থেকে নিচু অবস্থানে আছেন, এই জন্য তিনি একরকম আমার কাছ থেকে দয়াটা ভিক্ষা চাচ্ছেন, এরকম ব্যাপারটা। যদি যাই হোক, আর এরপর আই নিড ইট ফর মাই লিটল গার্ল, তো এখানে এরকম যেটা বলছে অ্যান্ড সেইড দ্যাট, এখানে দ্বিতীয় অংশটা অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল, তো এই জন্য আমি অ্যান্ড সেইড দ্যাট বসিয়েছি, আর বাকি পরিবর্তনটা আগের মতোই। আরেকটা উদাহরণ দেখা যাক। আর ইউ ব্রাদার্স, asked the mistress of the house, turning to the dervishes. অর্থাৎ দরবেশদের দিকে তাকিয়ে বাড়ির যে মালকিন তিনি জিজ্ঞেস করলেন, আপনারা কি ভাই? এখানে শেষের দিকে যেটা আছে টার্নিং টু দ্য ডারভিশেস, এই অংশটাই কিন্তু এখানে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস, তো এটাকে আমি প্রথম দিকে রাখতে পারি, কারণ এভাবে এটাকে প্রথম দিকে রাখলেই বাক্যের অর্থটা সুন্দর হয়। এরপরে তো এটা শুরুর দিকে রেখে দিয়ে বাকি পরিবর্তনটা, অর্থাৎ এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স সেই নিয়ম অনুযায়ী করেছি। দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস আস্কড ইফ দে ওয়ার ব্রাদার্স, এটা ইয়েস না কোয়েশ্চেন, এজন্য এরকম। এরপর দেখো, প্রেজেন্ট পার্টিসিপল ছাড়া অন্য কোনো ফ্রেজ থাকলে বা ফ্রেজ দ্বারা কোনো কিছু অতিরিক্ত তথ্য দেওয়া হচ্ছে বোঝালে ওটা কমা দিয়ে অ্যাপোজিটিভ ফ্রেজ আকারে লিখতে হবে। উদাহরণ দিচ্ছি, ওয়াই ডু ইউ ব্যাগ, কেন আপনি ভিক্ষা করেন, আস্ক দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস সিচুয়েটেড বিসাইড দ্য বুড়িগঙ্গা। অর্থাৎ এখানে সরি, এখানে যেটা বলছে যে বাড়ির মালকিন যেটি বুড়িগঙ্গার তীরে অবস্থিত, তিনি জিজ্ঞেস করলেন, আস্কড ইফ দে ওয়ার ব্রাদার। Why do you beg? Asked the mistress of the house situated beside the বুড়িগঙ্গা। এখানে বলছে যে বাড়িটার কথা বলছে, সেই বাড়িটি বুড়িগঙ্গা তীরে অবস্থিত। আমি কিন্তু এখানে বাড়ির মালকিন সম্পর্কে কথা বলছি না, বলছি হাউসটা, বাড়ি সম্পর্কে, এবং সেই বাড়িটি বুড়িগঙ্গা তীরে অবস্থিত। এখানে বাড়ি সম্পর্কে একটু অতিরিক্ত তথ্য দেওয়া হচ্ছে, তো এটাকে আমরা অ্যাপোজিটিভ যে ফ্রেজ আছে সে আকারে লিখব। যদিও এখানে এটা অ্যাপোজিটিভ ফ্রেজ নয়, এটি ক্লজ, কারণ এখানে যেটি আছে এটি একটি ফিনিট ভার্ব। দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস সিচুয়েটেড বিসাইড দ্য বুড়িগঙ্গা, বাড়ির যে মালকিন তিনি এখানে যে বাড়িটি বুড়িগঙ্গার তীরে অবস্থিত, তিনি জিজ্ঞেস করেছিলেন কেন তারা ভিক্ষা করছিল। তো এখানে যে অতিরিক্ত কথাটা আছে বাড়ি সম্পর্কে, এটিকে আমি কমা দিয়ে তারপর এখানে অ্যাপোজিটিভ ক্লজ আকারে লিখে দিয়েছি। যাই হোক, এবার পরেরটাতে যাওয়া যাক। বাট, স্টিল, ইয়েট ইত্যাদি থাকলে তা অর্থ বুঝে যথাযথ জায়গায় বসাতে হবে, এগুলো বাদ দেওয়া কাম্য নয়। অনেক সময় তোমাদেরকে ন্যারেশনটা সহজে শেখানোর জন্য দেখা যাচ্ছে বিভিন্ন ক্লাসের মধ্যে, সেটা অনলাইন ক্লাস হতে পারে বা তোমার ক্লাসরুমে ক্লাস হতে পারে, তোমাদেরকে বলা হয় যে বাট, স্টিল, ইয়েট এই ধরনের শব্দ যদি থাকে তাহলে সেগুলো বাদ দিয়ে তারপর ন্যারেশনটা করো। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে না, আসলে এগুলো বাদ দেওয়া ঠিক নয়,
কারণ যখন বক্তার কথাটা বলছেন তখন এই শব্দগুলোর কোনো না কোনো গুরুত্ব অবশ্যই থাকে এবং বাক্যের অর্থটা বাক্যের টোনটা ভালো করে বোঝার জন্য এগুলোর গুরুত্ব অবশ্যই আছে। যার মানে যখন তুমি এটা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন করবে তখন কখনোই ভুল করেও এই জিনিসগুলো বাদ দেবে না। অর্থটা বুঝে নিয়ে ঠিকঠাক জায়গায় এগুলো বসাতে হবে। উদাহরণ দিচ্ছি, I went to see your mother, but she was not there, রাদীপ said. রাদীপ বলেছিল, আমি তোমার মাকে দেখতে গিয়েছিলাম কিন্তু তিনি সেখানে ছিলেন না। তো এখানে বাট যে কথাটা আছে এটাকে বাদ দিতে বলা হয় বলে অনেকে, আমি সেটা বলিনি, বলছি না, যে এটাকে আমি অর্থটা বুঝে বসিয়ে দেবো। যেমন রাদীপ said that he had gone to see my mother. রাদীপ বলেছিল যে সে আমার মাকে দেখতে গিয়েছিল, বাট she had not been there, তিনি সেখানে ছিলেন না। এখানে বাট যে কথাটা আছে আমি সেখানে অর্থটা বুঝে এখানে যোগ করে দিয়েছি, তাহলে ভালো হয়। কিন্তু ভাবো তো এটা যদি বাট বাদ দিয়ে আমি করতাম তাহলে কিরকম হতো? রাদীপ said that he had gone to see my mother and she had not been there. রাদীপ বলেছিল সে আমার মাকে দেখতে গিয়েছিল তিনি সেখানে ছিলেন না। এখানে এবং কথাটা না বলে আমি যদি কিন্তু বলি তাহলে বাক্যটা সুন্দর হয়, এটা শুনতেও ভালো লাগে। আচ্ছা, এরপর আরো উদাহরণ দিচ্ছি। I know you seldom listen to what I say. আমি জানি তুমি খুব কম সময়ই আমার কথা শোনো বা তুমি আমার কথা প্রায় শোনোই না। Still, I want to say it. তবুও বা আমি চাচ্ছি যে তুমি এটা তবুও আমি এটা বলতে চাচ্ছি। I say to Ethan, আমি ইথানকে বললাম। তো এখানে স্টিল যে কথাটা আছে এটাকে আমি কোনোভাবেই বাদ দিতে চাচ্ছি না। আর পুরো দুইটা বাক্যের মধ্যে একটা কন্ট্রাস্ট লক্ষ্য করতে পারছি আমরা, একটা পার্থক্য এরকম যে আমি যে কথাগুলো বলছি সেটা ইথান শুনতে চাচ্ছে না, কিন্তু তবুও আমি সেটা বলতে চাচ্ছি। তো ঠিক এজন্যই আমি দুইটা সেন্টেন্সের মাঝখানে এখানে কিন্তু বাট কথাটা এনেছি। আমি এখানে অ্যান্ড দিতে পারতাম কিন্তু অ্যান্ড না দিয়ে অর্থটা ভালোভাবে দেখানোর জন্য আমি এখানে বাট যোগ করেছি। যার মানে এটাকে যদি আমি ইনডিরেক্ট করি তাহলে আসছে, I told Ethan that I knew he seldom listened to what I said, but I still wanted to say it. অবশ্যই নোট নেবে, মনে করিয়ে দিচ্ছি। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আরেকটা উদাহরণ দিচ্ছি, আম, এটা মনে হয় হয়ে গেছে। তো এখানে দেখো যে কথাটা আমি কিছুক্ষণ আগে বলেছি সেটাই এখানে ব্যাখ্যা করে বলছি আবার। প্রথম বক্তব্য ও দ্বিতীয় বক্তব্যের মধ্যে বিপরীতধর্মী সম্পর্ক থাকায় দ্বিতীয় উদাহরণে বাট শব্দটা নিচ থেকে যোগ করা হয়েছে। ইমপ্রুভিং ন্যারেটিভ স্টাইল অংশে এই বিষয়ে বিশদ আলোচনা করা হবে, আর কথা বাড়াচ্ছি না এখানে। পরের নিয়ম দেখো, রিপোর্টিং ভার্ব হিসেবে সেইড ছাড়া অন্য কোনো শব্দ যেমন আটার্ড, মাটার্ড, ক্রাইড ইত্যাদি থাকলে এগুলো বাদ দেওয়া উচিত নয়। এখানে আমি তিনটা শব্দ লিখেছি, যার মানে তিনটাই থাকবে এরকম নয়, আরো অনেকগুলোই থাকতে পারে। মোট কথা সেইড ছাড়া অন্য কোনো শব্দ যদি থাকে তাহলে সেটাকে আমরা বাদ দেব না, যেভাবে আছে সেভাবে লিখে ফেলবো রিপোর্টিং ভার্ব হিসেবে। উদাহরণ, I am responsible for this misfortune, he muttered. অর্থাৎ সে বিড়বিড় করে বলল যে এই দুর্ভাগ্যের জন্য আমিই দায়ী। তো এখানে মাটার্ড কথাটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব এবং সেটাকে আমি কোনোভাবেই পরিবর্তন আর করছি না, মাটার্ড লিখে দিচ্ছি। He muttered that he was responsible for that misfortune. পরেরটা দেখো, দিস এর পরিবর্তে দ্যাট বসালে অনেক সময় পরপর দুটি দ্যাট চলে আসে যা কিনা শ্রুতিকটু, তাই দিস এর পরিবর্তে তখন ইট বসানো উচিত। এই যে দিস কখন দ্যাট হবে কখন ইট হবে এটা নিয়েও কিন্তু আলাদাভাবে ক্লাস করানো যায়, কিন্তু আমার মনে হয় এটা আলাদা করে ক্লাস করার কোনো প্রয়োজন হয় না। যখন তুমি এটুকু মাথায় রাখতে পারো যে পরপর যখন তুমি দ্যাট দ্যাট দুইবার বলবে তখন এটা শুনতে হয়তো শ্রুতিকটু মনে হতে পারে বা শুনতে খারাপ লাগতে পারে। তো এই জন্য দ্বিতীয় যে দ্যাট থাকে সেটাকে তুমি ইট করে দিও, তাহলে এটা শুনতে ভালো লাগবে, বাক্যটাও দেখতে সুন্দর লাগবে। দিস ইজ আ ব্যাড আইডিয়া, হি সেইড। সে বলেছিল যে এটি একটি বাজে বুদ্ধি। হি সেইড দ্যাট, এখানে দ্যাট এরপর আবার দিস এর পরিবর্তে আমি যদি দ্যাট বসে তাহলে হবে এরকম, হি সেইড দ্যাট দ্যাট ওয়াজ এ ব্যাড আইডিয়া। কথা বলার টোনের সঙ্গে যদি খেয়াল করি তাহলে কিন্তু এটা খুব একটা সমস্যা হয় না, কিন্তু তা সত্ত্বেও যখন লিখছি তখন দুইবার দ্যাট না দিয়ে দ্বিতীয়টা যদি এইটে দিই তাহলে আরো ভালো হয়। হি সেইড দ্যাট ইট ওয়াজ এ ব্যাড আইডিয়া। পরে উদাহরণ যাচ্ছি, রিপোর্টেড স্পিচ এর শুরুতে এক্সকিউজ মি থাকলে ইনডিরেক্ট করার সময় শুরুতে সিকিং অ্যান এক্সকিউজ লিখতে হবে, কিন্তু যদি একটি কথা শেষ হওয়ার পর বক্তা চলে যাচ্ছে বা উঠে যাচ্ছে বোঝাতে এক্সকিউজ মি বলে তাহলে আগের বাক্যটির পর অ্যান্ড দেন আই অথবা শি অথবা হি এক্সকিউজড মাই সেলফ অথবা হার সেলফ অথবা হিমসেলফ। এর জন্য হবে মাই সেলফ, শি এর জন্য হবে হার সেলফ, হি এর জন্য হবে হিমসেলফ। উদাহরণ দিচ্ছি, এক্সকিউজ মি,
could you tell me the way to the nearest inn? মাফ করবেন, দয়া করে আপনি কি আমাকে নিকটস্থ যেই ইন আছে, সরাইখানা আছে, সেটির পথটা দেখিয়ে দিতে পারবেন? দ্য বয় said to me, ছেলেটি আমাকে বলল। সিকিং অ্যান এক্সকিউজ, এখানে যে শুরুর দিকে যে এক্সকিউজ মি আছে, এই এক্সকিউজ মি ছাড়া দিয়ে কিন্তু ছেলেটা কোথাও চলে যাচ্ছে এরকম নয়, বরং সে আমার দৃষ্টি আকর্ষণ করছে। তো এই জন্য আমি এখানে এটার পরিবর্তে লিখবো যে সিকিং অ্যান এক্সকিউজ, অর্থাৎ এটাকে একটি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বানিয়ে নিচ্ছি আমি। এরপর বললাম, এরপর আগের কথাটা আগের মতোই সেন্টেন্স নারেশন যে নিয়ম সে অনুযায়ী পরিবর্তন করছি। দ্য বয় asked me if I could tell him the way to the nearest inn. ও seeking an excuse, the boy requested me to tell him the way to the nearest inn. এটাকে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী করতে পারি, অথবা সে যেহেতু আমার কাছে কিছু একটা জানতে চাচ্ছে, আমি এটাকে ইম্পেরেটিভ সেন্টেন্স অনুযায়ী লিখতে পারি। সেক্ষেত্রে তার কথাটাকে আমি রিকোয়েস্ট অর্থাৎ অনুরোধ হিসেবে দেখাবো এখানে। পরেরটাতে যাচ্ছি। রিপোর্টেড স্পিচ এর শুরুতে এক্সকিউজ মি থাকলে ইন্ডিকেট করার সময়, যাই হোক এটাই আগের নিয়মটাই, কিন্তু যে উদাহরণটা দেওয়া হয়নি সেটা দিচ্ছি। ওয়ান্ট সাম কফি, হি সেই টু মি, কিছু কফি নেবে, উড বি নাইস, ভালো হবে। এক্সকিউজ মি, হি সেইড অ্যান্ড ওয়েন্ট টু দ্য কিচেন। এর মানে হচ্ছে এখানে আমি যেটা বুঝতে পারছি বা যেটা তুমি দেখতে পাচ্ছ যে সে আমাকে জিজ্ঞেস করছে আমি কফি খাবো কিনা। আমি যখন বললাম হলে ভালো হয়, তখন সে বলছে এক্সকিউজ মি, এটা বলে সে রান্নাঘর দিকে চলে গেছে, যার মানে হচ্ছে সে এখন ওখান থেকে উঠে চলে গেছে, এবং এটা দিয়ে এই এক্সকিউজ মি দ্বারা কিন্তু সে আমার দৃষ্টি আকর্ষণ করেনি, বরং আমাকে কিছুক্ষণ যে অপেক্ষা করতে হচ্ছে এটার জন্য সে চলে গেছে। যাই হোক, তো এটার যেভাবে করব আমি, হি asked me if I wanted some coffee, জানি না এখানে এ কিভাবে এসেছে, এখানে এটা হবে না, এক সেকেন্ড এটা আমি কেটে দিচ্ছি। এরপর I said that it would be nice, আমি বললাম যে এটি ভালো হবে। Then he excused himself and went to the kitchen, এই যে এখানে যেটা আছে excuse me, এটার জন্য যেহেতু সে দৃষ্টি আকর্ষণ করেনি, তো এই জন্য লিখেছি then he excused himself and went to the kitchen। এবার প্রশ্নের উত্তর দিকে লক্ষ্য করো, এখানে সাবজেক্ট হিসেবে ইন্ট্রোডাক্টরি ইট দেওয়া নেই, তবুও ইনডিরেক্ট করার সময় ইট লিখেছি। ন্যারেশন করার সময় এরকম অসম্পূর্ণ বাক্যকে সম্পূর্ণ করে নিতে হয়। আশা করছি বুঝতে পারছো কোন বাক্যের কথা বলছি। হলুদ যেই হাইলাইটিং করা ছিল এখানে, উড বি নাইস, কি ভালো হবে, এটি ভালো হবে, তো এখানে ইটটা দেয়া নেই। আমি যখন এটাকে ইনডিরেক্টলি বলছি তখন বাক্যটা সম্পূর্ণ করার জন্য আমি এখানে ইট বসিয়ে নিয়েছি। এরকম আরেকটা উদাহরণ নিচে দেয়া আছে। হু ইজ হি, দ্য ম্যান আস্কড, লোকটি জিজ্ঞেস করছিল। ওকে, মাই সান, আই সেড, আমার ছেলে, আমি বলেছিলাম। তো এটাকে যদি তুমি লিখতে যাও তাহলে যেরকম হবে, দ্য ম্যান আস্কড হু হি ওয়াজ, আই সেইড দ্যাট হি ওয়াজ মাই সান। আমি এটাকে যদি এভাবে লিখতাম, আই সেইড দ্যাট মাই সান, তাহলে কিন্তু এটা ঠিকঠাকভাবে উত্তরটা হতো না এবং শুনতে খুব উদ্ভট লাগতো। আর সেক্ষেত্রে সেটা ইয়ে হয়ে যেত, অর্থাৎ ডিরেক্ট ন্যারেশনের মতো হয়ে যেত। ইনডিরেক্ট যখন করব তখন অসম্পূর্ণ যে বাক্যগুলো থাকে সেগুলো আমাদেরকে সম্পূর্ণ করে নিতে হয়। এবার এখানে একটা কুইক টেস্ট দেয়া আছে। আমার পরামর্শ থাকবে ঠিক এই জায়গাটায় তুমি ভিডিওটা পজ করবে, করে যে ২ টা প্যাসেজ এখানে দেয়া আছে ছোট, ছোট, এগুলো একটু করবে। করে তারপর আমাকে জানাতে পারো কোথাও সমস্যা হচ্ছে কিনা। আর আমি আমার ডেসক্রিপশন বক্সে আমার Facebook আইডিটা দিয়ে দিয়েছি। সেখানে Instagram আইডিও আছে। যেখানে ইচ্ছে, যেখানে তোমার নিজের জন্য ভালো হয় সেখানে গিয়ে আমাকে এটার উত্তরটা পাঠাতে পারো, অথবা কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। যাই হোক, এবার আমরা আলোচনা করব একই বক্তার পরপর দুটি উক্তির দ্বিতীয়টি যদি কারণ নির্দেশ করে তাহলে প্রয়োজন বুঝে সিন্স, অ্যাজ, বিকজ অফ বা যে কোনো লিঙ্কের বসানো যায়, সেক্ষেত্রে রিপোর্টিং ভার্বের প্রয়োজন হয় না। উদাহরণ, হি said to me, why were you absent? The headmaster is angry. Go to him at once. He asked me why I had been absent. The headmaster was angry, so he advised অথবা told me to go to him at once. এরপর কোনো বাক্যে প্লিজ বা অনুরোধমূলক ক্যান, কুড, উইল, উড থাকলে রিপোর্টিং ভার্ব হিসেবে আস্কড, রিকোয়েস্টেড ব্যবহৃত হবে এবং ইম্পেরেটিভ সেন্টেন্সের নিয়মে হবে ক্যান, কুড, উইল, উড বাদ যাবে। উদাহরণ, হি said to me, could you lend me your bicycle please? He requested me to lend him my bicycle. এটাকে অ্যাসার্টিভ নিয়মে করা যেত এভাবে যে he told me অথবা আই এম সরি, হি asked me if I could lend him my bicycle.
কিন্তু এটাকে আমি যদি ইন্টারোগেটিভের নিয়মে না করে ইম্পারেটিভের নিয়মে করি তাহলে বাক্যটা আরো সুন্দর হয়। পরে হি said to me, could you pass the salt please? He asked me to pass the salt. আচ্ছা, এখানে বানানটা ভুল হয়ে গেছে। যাই হোক, তো এখানে একই যেটা বোঝাতে চাচ্ছিলাম মূলত, যে প্রশ্নের অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের মতো দেখালেও আমরা অর্থটা বুঝে নিয়ে সেখানে ইম্পারেটিভ সেন্টেন্স করব, তাহলে ওটা দেখতে ভালো লাগে। এরপর শ্যাল আই বা শ্যাল উই দ্বারা কোনো অফার বুঝালে রিপোর্টিং ভার্ব হিসেবে অফার্ড, অফার্স, অফার লিখতে হবে। এটাও নির্ভর করছে কোন টেন্সে আছে তার উপরে, কোনো লিঙ্কারের প্রয়োজন নেই। যেমন শ্যাল আই ব্রিং ইউ সাম কফি, দ্য রিসেপশনিস্ট সাইড। তো এখানে সেইড এর পরিবর্তে আমি যেহেতু এখানে রিসেপশনিস্ট আমাকে কিছু কফি দিতে চাচ্ছে, অফার করছে, আমি এখানে রিপোর্টিং ভার্বটাকে সেইড এর পরিবর্তে সরাসরি এই যে অফার্ড লিখে দিচ্ছি, দ্য রিসেপশনিস্ট অফার্ড মি সাম কফি। এরপর ought to, had, better, should যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব হিসেবে অ্যাডভাইসড লিখে বাকিটা ইম্পারেটিভ সেন্টেন্স এর নিয়মে করতে হবে। যেমন You had better leave the place, Jamil said Sheila. জামিল শিলা জামিলকে বলল আর কি, যে তোমার বরং এই জায়গাটা ছেড়ে যাওয়া উচিত। তো এটা কিন্তু সে উপদেশ দিচ্ছে, তো এই জন্য আমি এখানে লিখলাম শিলা অ্যাডভাইসড জামিল টু লিভ দ্য প্লেস। এবার এটাকে কিন্তু আমি আবার ওই যে অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মেও করতে পারি, কিন্তু যেহেতু আমরা এখন ইমপ্রুভিং ন্যারেটিভ স্টাইল নিয়ে পড়ছি, আমরা এটাকে এভাবেও লিখতে পারি। যাই হোক, অ্যাসার্টিভ করলে যেরকম হবে, শিলা অ্যাডভাইসড জামিল দ্যাট হি শুড অথবা হ্যাড বেটার লিভ দ্য প্লেস। ওটা দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স যদি কম্পাউন্ড হয় এবং অর দিয়ে যুক্ত থাকে তাহলে অরের পরিবর্তে আদারওয়াইজ লিখলে ভালো হয়। যেমন স্পিক দ্য ট্রুথ ও ইউ উইল বি পানিশড, দ্য ম্যান সেড টু দ্য বয়। লোকটি ছেলেটিকে বলেছিল যে সত্য না বলো, না হলে তুমি শাস্তি পাবে। দ্য ম্যান ওয়ার্নড ও অ্যাডভাইসড দ্য বয় টু স্পিক দ্য ট্রুথ আদারওয়াইজ হি উড বি পানিশড। এখানে যে ওয়ার্নড কথাটা যোগ করেছি, সাবধান করেছিল, এটাও কিন্তু আমি ওই যে বললাম অর্থটা বুঝে নিয়ে বসিয়েছি। তো যদি তুমি অর্থ বুঝে ঠিকঠাক মতো শব্দ বসাতে পারো তাহলে ভালো, আর না হলে সাধারণ যে নিয়মগুলো আছে সেভাবেই করে যেও, তাহলেও কোনো সমস্যা নেই। রিপোর্টেড স্পিচ যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়া সত্ত্বেও তার শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের পূর্বে বিং সারপ্রাইজড কথাটা যোগ করে বাকি সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভের নিয়মে ইনডিরেক্ট করতে হবে। যেমন শি সেড টু মি, ইউ রিমেম্বার্ড হাউ শি লুকড অল দিস ইয়ার্স, মানে এত বছর ধরে তোমার মনে আছে সে দেখতে কেমন ছিল। এটা কিন্তু সে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করছে, তো ঠিক এজন্যই আমি শুরুর দিকে বিং সারপ্রাইজড কথাটা যোগ করেছি, করে বাকি অংশটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী করেছি। কারণ এই পুরো বাক্যটা দেখতে এমনিতে অ্যাসার্টিভ, অর্থাৎ অ্যাসার্টিভই আছে, কিন্তু তা সত্ত্বেও প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে, আর এজন্যই শুরুতে বিং সারপ্রাইজড আর পরে কথাটা ইন্টারোগেটিভ নিয়ম অনুযায়ী করেছি। এরপর রিপোর্টেড স্পিচ এ ট্যাগ কোয়েশ্চেন থাকলে ট্যাগের পূর্বের অংশকে ইন্টারোগেটিভের নিয়মে করতে হবে এবং ট্যাগের জন্য অ্যান্ড অ্যাজিউমড দ্যাট যুক্ত করে অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মে করতে হবে। যেমন ডেলা সেইড টু জিম, আই অ্যাম উইদাউট মাই হেয়ার আরন্ট আই, আমার চুল নেই তাই না। তো এখানে প্রথম যে কথাটা আছে আই অ্যাম উইদাউট মাই হেয়ার, এটা হচ্ছে প্রশ্ন। যেমন এটা অ্যাসার্টিভে আছে, তা সত্ত্বেও আমি এটাকে করছি ইন্টারোগেটিভ, আর এখানে ইন্টারোগেটিভ আছে কিন্তু তা সত্ত্বেও সেটাকে করব অ্যাসার্টিভের নিয়ম অনুসারে। Della asked Jim if she was without hair and assumed that she was. নোটে যেটা সেটা দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে সেটাকে ইন্টারোগেটিভে করছি, আর ইন্টারোগেটিভ থাকলে সেটাকে অ্যাসার্টিভে নিয়ে যাচ্ছি, আর এটা প্রযোজ্য শুধুমাত্র যদি বাক্যের মধ্যে ট্যাগ কোয়েশ্চেন থাকে, অর্থাৎ রিপোর্টেড স্পিচে ট্যাগ কোয়েশ্চেন থাকে তখন। এরপর রিপোর্টেড স্পিচে সরি, অ্যাপোলজি ইত্যাদি থাকলে নিচের মতো করে করা যায়। যেমন হি সেইড মাই অ্যাপোলজি, আই এম স্টুপিড, হি অ্যাপোলোজাইজড সেইং হি ওয়াজ স্টুপিড, অথবা হি অ্যাপোলোজাইজড বিকজ হি ওয়াজ স্টুপিড, হি অ্যাপোলোজাইজড ফর বিং স্টুপিড। তিনভাবেই লেখা যায়, যেটা যার কাছে সহজ মনে হয় সেটা লিখবে। এরপর আই সেড আই এম সরি আই এম লেট, আই অ্যাপোলোজাইজড ফর বিং লেট এভাবে বলতে পারি, অথবা আই অ্যাপোলোজাইজড বিকজ আই ওয়াজ লেট। এবার হচ্ছে কাম কখন গো হবে, এটা নিয়েও কিন্তু আলাদাভাবে অনেক ক্লাস করা যায়। তো আমি যেহেতু তোমাদেরকে কষ্ট দিতে চাচ্ছি না, এই জন্য একটা ক্লাসেই সবগুলো কমপ্লিট করব। একটু সময় লাগবে হয়তো, তবুও কিছু করার নেই, মনোযোগ দিয়ে দেখো শুরু থেকে শেষ পর্যন্ত। নিচের বাক্যগুলো প্রথম লক্ষ্য করতে বলছে, আই সেই টু হিম ক্যান আই কাম ইন, সে বলে জিজ্ঞেস করছিল যে আমি ভেতরে আসতে পারি কিনা। আই আস্কড
him if I could go in. He said to me, can I come in? He asked me if he could come in. I said to him, I want you to come to my house. I told him that I wanted him to come to my house. He said to me, you should not come to my house right now, but I can come to your house and visit you if you have no problem. প্রথম কয়েকটার অর্থ আমি বলিনি কারণ মনে হচ্ছিল সেগুলো সহজ, এটি একটু বলে দিই। সে বলেছিল যে তোমার উচিত আমার এই মুহূর্তে আমার বাড়িতে আসা, কিন্তু আহ, আমি তোমার বাড়িতে আসতে পারি যদি না তোমার, আই এম সরি, প্রথম অংশ ছিল এরকম যে এই মুহূর্তে আমার বাড়িতে তোমার আসা উচিত নয়, কিন্তু তুমি যদি চাও তাহলে আমি তোমার বাড়িতে আসতে পারি, আমার কোনো সমস্যা নেই। আদিল এটাকে যদি ইনডিরেক্ট করি তাহলে দাঁড়াচ্ছে, হি টোল্ড মি দ্যাট আই শুড নট গো টু হিজ হাউস রাইট দেন, বাট হি কুড কাম টু মাই হাউস অ্যান্ড ভিজিট মি ইফ আই হ্যাড নো প্রবলেম। Adil said to Tina, can you come to my house? Adil asked Tina if she could go to his house. যদি এতক্ষণে কিছুটা হলেও ধারণা হয় তাহলে ভালো, আর যদি না হয় তাহলেও সমস্যা নেই, কারণ পরের স্লাইডে আমরা দেখব কিভাবে কোথায় কি হচ্ছে। দেখো, উদাহরণগুলো লক্ষ্য করলে দেখা যায় যে বক্তা যদি আই বা আমি হই, তাহলে আমার দিকে যদি কেউ আসতে চায় তাহলে কাম সবসময় কামই থাকবে, কিন্তু আমি যদি কারোর দিকে যাই তাহলে কাম শব্দটা গো হয়ে যাবে, আর গো শব্দটার কোনো পরিবর্তন হয় না। এবার আগের উদাহরণগুলো আবার পর্যালোচনা করা যাক। বক্তা ও শ্রোতা দুজনেই থার্ড পারসন যদি হয় তাহলে কাম সবসময় গো হয়ে যাবে। প্রথম উদাহরণ দেখো, এখানে যেটা ছিল সেখানে আমি নিজে যেতে চাচ্ছি, এজন্য আমি গো লিখেছি, কামটাকে গো করে দিয়েছি। এটা এমনিতেও বুঝবে, আমার নিজের অবস্থান থেকে যদি আমার দিকে কেউ আসতে চায় তাহলে কাম কামই থাকবে, আমি যদি কোথাও যেতে চাই তাহলে ওটা কামটা গো হয়ে যাবে। পরটা দেখো, আর পর যেটা ছিল হি সেইড টু মি ক্যান আই কাম ইন, এখানে আমার দিকে কেউ আসতে চাচ্ছে এই জন্য আমি এখানে কামটাকে কামে রেখেছি। এরপরে আই সেই টু হিম আই ওয়ান্ট ইউ টু কাম টু মাই হাউস, আমি তাকে বললাম যে আমি চাই তুমি আমার বাড়িতে আসো। এখানে একই রকম, এখানে আমার বাড়িতে তাকে আমি আসতে বলছি, এজন্য আমি এখানে আমার অবস্থান থেকে কামটাকে গো করছি। বাট যদি এরকম হয় যে তুমি বাড়ির বাইরে আছো এবং তাকে বলছো যে তার বাড়িতে যাওয়ার জন্য, অবশ্য সেই ক্ষেত্রে কিন্তু এখানে কাম থাকবে না, সেখানে সেখানে গো হয়ে যাবে। যাই হোক, পর দেখো, এখানে আমাকে যেতে বারণ করা হচ্ছে তবে সে আসতে পারে বোঝাচ্ছে। তো এখানে যে আমাকে যেতে বারণ করছে, তো ঠিক এজন্য আমি কামটাকে এখানে গো করে ফেলেছি, এবং এরপর সে বলছে যে সে আমার বাড়িতে আসতে পারে, তো এই জন্য এখানে কামটাকে আমি কামই রেখে দিয়েছি, আর কোনো আর পরিবর্তনটা করার প্রয়োজন হয়নি। এরপর যেটা আছে, বক্তা ও শ্রোতা এখানে দুজনে থার্ড পারসন আছে, আর এজন্য আমি এখানে কামটাকে গো করে দিয়েছি শুরুর দিকে। এই অংশটা যদি না বোঝো তাহলে ভিডিওটা কয়েক মিনিট পেছনে নিয়ে আবার শুরু থেকে দেখতে পারো, কয়েকবার প্র্যাকটিস করলেই তোমার জন্য এই ব্যাপারটা সহজ হয়ে যাবে। এবার দেখো এই উদাহরণে কি কি পরিবর্তন দেখতে পাচ্ছ বা পার্থক্য। He said to me, you should not come to my house right then, but I can come to your house and visit your parents if you have no problems. তো এটা নিয়ে কিছুক্ষণ আগে আমি আলোচনা করেছিলাম। দেখো, এটা বললে এরকম মনে হয় যে আমি বাইরে আছি এবং সে আমার বাড়িতে গিয়ে আমার বাবা মাকে দেখে আসতে পারে। এক্ষেত্রে আমার অবস্থানের উপর নির্ভর করে কাম শব্দটা গো হয়ে গেছে, অর্থাৎ আমি বাড়ির বাইরে আছি, সে আমার কাছে আসতে চাচ্ছে না বরং আমার বাড়িতে যেতে চাচ্ছে। ঠিক এজন্য এখানে অবজেক্ট আমি হওয়া সত্ত্বেও, অর্থাৎ শ্রোতা আমি নিজে হওয়া সত্ত্বেও, আমি এখানে কামটাকে কাম করছি রাখছি না, বরং কামটাকে গো করে ফেলছি। আবারও একই পরামর্শ, আবার পুরো উদাহরণটা দেখো, আবার আমার কথাটা কিছুক্ষণ 10 সেকেন্ড আগে নিয়ে আরেকবার শুনে নাও। অর্থাৎ কাম কখন গো হবে সেটা নির্ভর করছে বক্তা বা শ্রোতা হিসেবে আমার অবস্থানের উপর। এবার ইয়েস নো সংক্রান্ত আলোচনা করা যাক। রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ নেগেটিভ এটা আগেও বলেছি, এছাড়াও কিভাবে লেখা যায় সেটা দেখি। আদিব said, did you go there, হিমেল? আদিব বলেছিল, তুমি কি সেখানে গিয়েছিলে হিমেল? Yes, I did, হিমেল said, হ্যাঁ। তো এখানে দেখো, আদিব asked him if he had gone there. হিমেল affirmed that he had. এখানে he had gone আমি দিতে পারতাম, কিন্তু না দিয়ে আমি শুধু লিখেছি he had। আর এখানে yes এর পরিবর্তে আমি লিখেছি affirmed that, অর্থাৎ সে নিশ্চিত করেছিল। এরপর she said, no, I didn't see it. She denied having seen it. অথবা she denied that she had seen it. এখানে didn't আছে, এটা past tense এ আছে, এই জন্য আমি এখানে এই অংশটাকে ওই যে প্রথম যেটা ছিল সেটা পারফেক্ট পার্টিসিপল দিয়ে করেছি, আর দ্বিতীয় অংশটাকে পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে করেছি, যে যেটা যেভাবে বুঝতে পারো।
এরপর আমি কিন্তু এখানে এটা বলিনি যে she replied in the negative and said that he had not seen it, এভাবে লিখতে পারতাম, কিন্তু না লিখে আমি এটাকে যেহেতু একটু উন্নত করতে চাচ্ছি, ন্যারেশনটার একটু ভালোভাবে লিখতে চাচ্ছি, এজন্য আমি এখানে আহ, ওইটা তুলে দিয়ে denied লিখেছি। এরপর he said yes sir I'll go, he politely promised that he would go, তো এখানে স্যার যেহেতু আছে এজন্য আমি পোলাইটলি কতটা যোগ করেছি। আর সে যখন যাবে বলেছে তখন যে মানুষের সঙ্গে সে কথা বলছে সে তার অবস্থান থেকে বড়, এজন্য তাকে অবশ্যই স্যার বলে সম্বোধন করছে। আর এজন্য সে স্যারকে কথা দিচ্ছে যে সে সেখানে যাবে। আর এজন্য আমি এখানে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ লিখিনি, বরং পোলাইটলি প্রমিসড দ্যাট হি উড গো লিখেছি। আবারও মনে করিয়ে দিচ্ছি, অনেক অনেক নোট নিতে হবে, অনেক অনেক প্রশ্ন করা শিখতে হবে, তাহলে তোমার জন্য এই জিনিসগুলো বোঝা অনেক সহজ হয়ে যাবে। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এক্সাম্পল আরো দিচ্ছি, উইল ইউ হেল্প মি আই আস্কড, তুমি কি আমাকে সাহায্য করবে আমি জিজ্ঞেস করেছিলাম। ইয়েস আই উইল রুদ্র সেড, হ্যাঁ করব রুদ্র বলেছিল। I asked Rudra if he would help me. He assured me that he would. এখানেও একই রকম, আমি এটাকে রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভের পরিবর্তে assured লিখেছি। এরপর you are sent to study. No father, I am here to play. The son disagreed with his father and said that he was there to play. এখানে যেহেতু বাবা বলছে তুমি এখানে পড়ার জন্য এসেছো, মা বলছে না তুমি, সরি, ছেলে বলছে না আমি এখানে পড়ার জন্য আসিনি, আমি এখানে খেলার জন্য এসেছি, অর্থাৎ সে বাবার সঙ্গে দ্বিমত পোষণ করছে। এজন্য আমি এখানে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ না লিখে লিখেছি ডিসএগ্রিড। আর ব্র্যাকেটে লেখা আছে উইথ হিজ ফাদার, অর্থাৎ এই কথাটা তুমি এখানে চাইলে সরাসরি লিখতেও পারো অথবা নাও লিখতে পারো। এরপর come with me হিমেল, I can help you I said. No I don't need your help, আমি বলেছিলাম আমার সঙ্গে এসো হিমেল, আমি তোমাকে সাহায্য করতে পারবো। I asked হিমেল to come with me because I could help him. প্রথম অংশটার পরিবর্তনটা আমরা আগে যে এরকম পড়েছিলাম যে কারণ বোঝাচ্ছে, এই জন্য আমি এখানে বিকজ দিয়েছি, এটার পরিবর্তন আর হবে না। আর দ্বিতীয় যে অংশটা আছে এখানে হিমেল আমার সাহায্য নিতে চাচ্ছে না, এজন্য he refused my proposal এটা আছে and said that he did not need my help. আরো কয়েকবার এটা যদি পড়ো না তাহলে বুঝতে অনেক সহজ হবে।